এই টুনি, আমার মেয়ের শীতের সোয়েটারটা বানানো হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। ঘরে রেখেছি, দাঁড়াও ঘর থেকে এনে দিচ্ছি। এই নাও দাদা। এটা বানানোর জন্য তোর মজুরি কত হয়েছে? বেশি না দাদা, মাত্র 100 টাকা। এই সামান্য সোয়েটার বানানোর জন্য 100 টাকা? না না, আমি অত টাকা দিতে পারবো না। এই নে 50 টাকা। দাদা, 50 টাকা নিলে লস হবে। আমি 50 টাকা নিতে পারবো না। আমাকে 100 টাকাই দাও দাদা। অনেক কষ্টে সোয়েটারটা বানিয়েছি। টুনি, তুই কি ভুলে গিয়েছিস নাকি যে আমি এই বনের মোড়ল? যা দিয়েছি সেটাই নে, নয়তো 1 টাকাও দিব না, উল্টো বন থেকে তাড়িয়ে দিব। না না ইগল দাদা, এমনটা করো না। আমার ভুল হয়েছে। তোমার যত খুশি তুমি ততই মজুরি দাও। এবার লাইনে এসেছিস। ঈগল তার কথা মতো টুনিকে 50 টাকা মজুরি দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে কাকলি চলে আসে। এই টুনি, আমি আমার ছেলের জন্য শীতের কাপড় বানাতে দিতে এসেছি। তুই পারবি আমার ছেলেকে সোয়েটার, চাদর আর টুপি বানিয়ে দিতে? হ্যাঁ দিদি, পারবো। বেশ, এই নে কাপড়, বানিয়ে রাখিস, আমি কাল বিকেলে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি সেখান থেকে চলে যায়। এভাবে বনের পাখিদের শীতের কাপড় সেলাই করে টুনি তার ছোট সংসার আর 2 মেয়েকে চালাতে থাকে। এ কি দিদি, এত টাকা কম কেন? আমি তোমার কাছে আরো টাকা পাবো, সেগুলো কবে দিবে? যা দিয়েছি সেটাই অনেক, আর দিতে পারবো না। দিদি, তোমরা ধনী হয়ে যদি আমার মতো গরিব কিভাবে ঠকাও, তাহলে তো গরিবরা না খেতে পেরে মরে যাবে। মরে গেলে যাবে, তাতে আমার কি? আমি আর কোনো টাকা দিতে পারবো না, যত সব। সবাই শুধু গরিবদের ঠকানোর চিন্তা করে, কেউ গরিবদের উপর দয়া করে না। হে বিধাতা, তুমি আশীর্বাদ করো। যাই, ঘরে গিয়ে বাকি কাজগুলো শেষ করি। টুনি ঘরে এসে কাজ করতে থাকে। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনির 2 মেয়ে টুকি, টিং টিং টুনিকে বলতে থাকে, বনে সকলেরই শীতের কাপড় আছে, কিন্তু আমাদের দু বোনের কোনো শীতের কাপড় নেই। তুমি তো দর্জি, তুমি আমাদের 2 বোনকে দুটো চাদর বানিয়ে দিও মা। মারে, দর্জিগিরি করে যা টাকা পাই তা দিয়ে তোদের মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারি না, আবার চাদর কিভাবে বানিয়ে দিব বল? বনে শীতের কাপড়ের অনেক দাম রে মা। শীতের কাপড় আমাদের মতো গরিবদের জন্য না রে মা। একি মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না মা, আমরা আর কখনো তোমার কাছে শীতের কাপড় চাইবো না। হ্যাঁ মা, তুমি কেঁদো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে রে মা, আর কাঁদবো না। অনেক রাত হয়েছে, এবার শুকনো পাতাগুলো গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে মা। এই বুড়ি, এই শীতের রাতে এভাবে দরজায় ঠক ঠক করছিস কেন? বাবা রে, আমি এই বনে নতুন এসেছি ভিক্ষা করতে। আমার কোনো বাড়ি নেই, তাই আজ রাতটা থাকার জন্য এসেছি। বাবা রে, আমাকে একটু তোর ঘরে আশ্রয় দিবি? বেশি না বাবা, শুধু রাতটা থেকে সকালেই চলে যাব। ভিখারির শখ কত মোড়লের বাড়িতে থাকবে? যা বুড়ি, তোর কোনো জায়গা হবে না। ঈগল বৃদ্ধাকে তাড়িয়ে দেয়। বৃদ্ধা রাতের আধারে কাঁপতে কাঁপতে টুনির বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছিস রে মা? দরজাটা একটু খুলে দে। আরে বুড়িমা, কে তুমি? এত রাতে এভাবে ডাকছো কেন? মারি, আমি ভিখারি, অন্য বন থেকে এ বনে এসেছি আজ রাতটা থাকার জন্য। আমাকে তোর বাড়িতে একটু আশ্রয় দিবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আশ্রয় দিব। এসো বুড়িমা, ভিতরে এসো। বুড়িমা, তুমি এইখানে শুকনো পাতা জড়িয়ে শুয়ে পড়ো। মা টুনি, শুকনো পাতা কেন? কম্বল কাঁথা নেই? বুড়িমা, আমরা অনেক গরিব, কম্বল কাঁথা কেনার মতো টাকা নেই, তাই শুকনো পাতা গায়ে দেই। তোমার কি অসুবিধা হবে বুড়িমা? না রে মা, আমার কোনো অসুবিধা হবে না। আজ রাতটা এভাবেই কাটিয়ে দিতে পারবো। এই শুয়ে পড়লাম আমি। বৃদ্ধা এই বলে শুকনো পাতা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়।
মা টুনি, তুই অনেক ভালো। তোর মতো পাখি এ বনে আর একটাও নেই। তুই আমাকে আশ্রয় দিয়ে আমার অনেক বড় উপকার করেছিস। তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আশীর্বাদ ছাড়া। তাই আশীর্বাদ করি, তুই এই মুহূর্তে ঘরে গিয়ে যে জিনিস প্রথম স্পর্শ করবি সেই জিনিসটাই তোর উন্নতির কারণ হবে। এবার তবে আসি রে মা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তবে কখনো কোনো বিপদে পড়লে আবার এসো কিন্তু। যাই, ঘরে গিয়ে বিউটি দিদির মেয়ের জন্য বানানো সোয়েটারটা গুছিয়ে রাখি, কখন না কখন আবার নিতে আসে। এই বলে টুনি ঘরে প্রবেশ করে। যেই সোয়েটারে হাত দেয় ঠিক তখনই টুনির সামনে অনেকগুলো সোয়েটার প্রকট হয়। হায় হায়, এসব কি? এতগুলো সোয়েটার এভাবে কোথা থেকে প্রকট হলো? তবে কি এসব বুড়িমার আশীর্বাদের ফল? বুড়িমা, অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত ভালো আশীর্বাদ করার জন্য। আমি এসব সোয়েটার বনে বিক্রি করব। যেই কথা সেই কাজ, টুনি সোয়েটারগুলো বনে বিক্রি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি আশীর্বাদ প্রাপ্য সোয়েটারগুলো বিক্রি করে বেশ ধনী হয়ে ওঠে। টুনির এমন পরিবর্তন দেখে একদিন ঈগল টুনির বাড়িতে আসে আর টুনিকে বলতে থাকে, কি ব্যাপারে টুনি, তুই তো অনেক গরিব ছিলি, তাহলে হঠাৎ এত ধনী হলি কি করে? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি, নাকি কারো বাড়ি চুরি করেছিস? না না দাদা, এসব কিছুই নয়। এসব শুধুমাত্র বুড়িমার আশীর্বাদের ফল। বুড়িমার আশীর্বাদের ফল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল তো। হ্যাঁ দাদা, বলছি সব। এরপর টনি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে ঈগল বেশ অবাক হয়ে যায়। ওই বুড়িমাকে সেদিন রাতে তুই সাহায্য করেছিলি? হায় হায় রে, কি ভুলটাই না করলাম। সেদিন রাতে বুড়িমাকে তাড়িয়ে না দিলে আজ আমি আরো ধনী হতাম। এখন আর দেরি না করে ওই বুড়িমাকে খুঁজে বের করতেই হবে, আর আমাকেও একটা আশীর্বাদ নিতে হবে। এই ভেবে ঈগল টুনিকে কিছু না বলে বৃদ্ধা পাখিকে খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণ খোঁজার পর ঈগল দেখতে পায় বৃদ্ধা পাখি একটা গাছের নিচে বসে আছে। ঈগল বৃদ্ধার সামনে চলে আসে। বুড়িমা, তুমি এখানে? আর আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি। কেন রে বাবা, খুঁজছিস কেন? আবারও অপমান করে তাড়িয়ে দেওয়ার জন্য বুঝি? না বুড়িমা, ক্ষমা চাওয়ার জন্য। আমি সেদিন রাতে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। এত করে যখন ক্ষমা চাচ্ছিস, বেশ দিলাম ক্ষমা করে, এবার যা। চলে যাবো মানে? আমাকে আশীর্বাদ করে দে বুড়ি, যাতে আরো অনেক ধনী হই। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, না মানে বুড়িমা, আমাকেও টুনির মতো আশীর্বাদ করে দাও। আশীর্বাদ চাই তোর? যা, দিলাম আশীর্বাদ করে। তুই ঘরে গিয়ে যা স্পর্শ করবি তাই দ্বিগুণ হয়ে তোর ওপর আসবে। তোমার আর আমার দরকার নেই, আমি চললাম বুড়ি। যা রে বৎস, যা। ঈগল বৃদ্ধা পাখির কাছে বিদায় নিয়ে তার ঘরে চলে আসে। সবার আগে আমি মোহরের সিন্ধুক স্পর্শ করব, আর সেই মোহরের সিন্ধুক হয়ে যাবে দ্বিগুণ। ঈগল তার কথা মতো তার ঘরে থাকা মোহরের সিন্ধুক স্পর্শ করে, আর সাথে সাথে বৃদ্ধার আশীর্বাদের ফলে সেই মোহরের সিন্ধুক দ্বিগুণ হয়ে তার উপর চলে আসে। ওরে মারে, ওরে বাবারে, কি হলো রে? এই মোহরের সিন্ধুকগুলো যে আমাকে চাপা দিচ্ছে, আমি মরে গেলাম। বাঁচাও, ওই বুড়ি আমাকে ভুল আশীর্বাদ দিয়েছে রে। ঈগল এসব বলার সাথে সাথেই সেখানে সেই বৃদ্ধা পাখি প্রকট হয়। বৎস, তুই যেমন লোভ করেছিস আমি ঠিক তেমন তোকে লোভের শাস্তি দিয়েছি। আমি লোভ করেছি তো তোমাকে কে বলেছে? আমি লোভ করিনি, আমাকে বাঁচাও। ঈগল, আমি কোনো সাধারণ বৃদ্ধা নই, আমি অসাধারণ বৃদ্ধা। আমি সবার মনের কথা বুঝতে পারি, তাই তুই বোঝ এবার মজা। বৃদ্ধা পাখি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর ঈগল তার লোভের শাস্তি পেতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
যাক, অবশেষে এত টাকা জমাতে পারলাম। এখন এই টাকাগুলো দিয়ে সুন্দর করে একটা বাড়ি বানাবো। ঠান্ডা এই ভাঙা বাড়িতে থাকতে যেয়ে খুব কষ্ট হয়ে গেছে। মেয়ে, তুমি বাড়ি বানাবে? কি মজা কি মজা! আমরা নতুন বাড়িতে থাকবো। কিন্তু মা, তুমি কিরকম বাড়ি বানাবে? সেটাই তো ভাবছি রে মা। আলাদা করে দোকান দেওয়ার মতো টাকা নেই। ঘরটা এবার একটু বড় করে দিব, যেন ঘরে থাকাও যায় আবার ব্যবসাটাও হয়। তাহলে মা, তুমি একটা কেকের ডিজাইনে বাড়ি বানাও। তাহলে এতে করে আমরা সে বাড়িতে থাকতেও পারবো, আর বাড়ি থেকে সবাই বুঝে যাবে যে তুমি কেক বানাও। বাহ, কথাটা কিন্তু তুই চমৎকার বলেছিস। এই ঠান্ডায় কেকের বাড়ি হবে আমাদের, আর অন্যদের থেকেও আলাদা। আমি এক্ষুনি কবুতর দাদার বাড়িতে যাচ্ছি, তাকে দিয়ে আমার বাড়িটা বানাবো। আরে টনি, তুই এখানে? কোনো কি দরকার নাকি? হ্যাঁ কবুতর দাদা, আসলে তুমি তো অনেক সুন্দর বাড়ি বানাতে পারো। আমাকে একটা কেকের ডিজাইন করে বাড়ি বানিয়ে দিবে? টাকা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বানিয়ে দিব তোর কেকের বাড়ি। চল তাহলে কাজে লেগে পড়ি। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে বনে তুষারপাত হতে শুরু করে, আর এদিকে টুনির কেকের বাড়ির বানানো সম্পূর্ণ হয়ে যায়। টোনা মারা যাওয়ার পর টুনি একা একাই কত কিছু করলো, আর বাড়িও বানিয়ে ফেললো, আর এদিকে আমরা কিছুই করতে পারলাম না। এসব ভেবে এখন আর কি হবে রে কালু? তবে তুই কি চাস ওই কেকের বাড়িতে থাকতে আর বসে বসে দিন কাটাতে? বসে বসে দিন কাটাতে কে না চাই বলো? শোন, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতটা শুধু হতে দে। আহ, 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 আহ। বাই, কেক খেতে তো ভালোই মজা মা। তুই ঠিকই বলেছিস মা, আর আমাদের বাড়িটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। ওরে বাবারে, কি ঠান্ডা! আমার তো মনে হচ্ছে আজই আমার শেষ রাত হবে। ওরে বাবারে! কালু রে, ধীরে ধীরে তো আরো তুষারপাত বেড়েই চলছে। আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই রে কালু। মেয়ে, মেয়ে, তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ? আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলছে। আরে তাই তো, কিন্তু এত ঠান্ডায় বাইরে কে থাকবে? তুই থাক মা, আমি এক্ষুনি দেখে আসছি। আরে তোতা দাদা, কালু দাদা, তোমরা এই ঠান্ডায়? উহু, টনি, আসলে এই ঠান্ডায় আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আমাদের একটু তোর বাড়িতে আশ্রয় দে। এখন কি করি? এদের সাহায্য না করলেও যে থাকতে পারছি না। এরা তো ঠান্ডায় বাইরে থাকলে মরে যাবে। দে না টনি, আমাদের একটু আশ্রয় দে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাড়িতে এসো। এরপর টনি তাদের আশ্রয় দিলে তারা টুনির বাড়িতে থাকতে শুরু করে। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলেও তাদের টুনির বাড়ি থেকে বের হওয়ার কোনো নামই নেই। তাই এবার টুনি একটু বেশি বিরক্ত হয়ে যায়। বাহ, এই স্ট্রবেরি গুলো তো কত সুন্দর পেকেছে। টুকি কবে থেকে স্ট্রবেরি খেতে চেয়েছিল, আর এদিকে সুখী আর ইগলি দিদিও স্ট্রবেরি কেক নিতে চেয়েছিল। এগুলো নিয়ে বাড়িতে যাই। ধর, বাড়িতে গেলেই মনটা খারাপ হয়ে যায়। এই তোতা দাদাকে আর কালু দাদাকে বাড়িতে আশ্রয় দিয়ে আমি অনেক বড় ভুল করেছিলাম। বাড়ি থেকে যাওয়ার কোনো নামই নেই। স্ট্রবেরি গুলো খেতে তো অনেক মিষ্টি। আরে বাহ, লাল লাল স্ট্রবেরি আমাদেরও একটু খেতে দে না টুনি। না কালু দাদা, এগুলো আমার লাগবে। আর তোমরা কবেই বাড়ি ছেড়ে চলে যাবে বলো তো? আমি তোমাদের আর এখানে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। আর একটা দিন সময় দে না রে টুনি, এখন হুট করে কোথায় যাব আমরা? অত কিছু জানি না আমি। তোমরা কথা না বাড়িয়ে এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাও তো। এরপর কালু ও তোতা টুনির কথা মতো তার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তোতা যেন টুনির অপমানের কথা ভুলতেই পারছিল না। ওই টুনি এভাবে আমাদের অপমান করলো? ও এভাবে অপমান না করলেও পারতো। না না, এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব। কালু, তুই কি আমার সাথে থাকবি? এমনিতেও আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। ছোট বিষয়টাকে এভাবে বড় করছো কেন? টুনি তো ঠিক কাজই করেছে। ওর বাড়িতে আমরা এতদিন ছিলাম, ওর তো বিরক্ত হওয়ারই কথা। আমি আর এসবের মধ্যে নেই। ওর ক্ষতি করতে গিয়ে পরে যদি আমাদেরই কোনো ক্ষতি হয়ে যায়। আরে শোন তো, ভীতু কোথাকার চলেই গেল, তাতে কি? আমি একাই ওই টুনিকে উচিত শিক্ষা দিব। হা, 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 হা। সর্বনাশ! এ কি সর্বনাশ হলো!
আমার এই কেকগুলো কিভাবে ভেঙে গেল আর এই কেকগুলো কিভাবে খেলো? টুকি, এই টুকি, কোথায় তুই কি এই কেকগুলো খেয়েছিস? না মা, আমি তো এই কেকগুলো খাইনি। এই কেক দুটো আমি সুখী আর ইগলি দিদির জন্য বানিয়েছিলাম, আর আমি ওদের কি জবাব দিব এখন? কেক নষ্ট দেখে টুনি চিন্তায় পড়ে যায়, আর ঠিক তখনই সেখানে ইগলি আর সুখী চলে আসে আর টুনিকে বাইরে থেকে ডাকতে থাকে। এরে, যেখানে পাখির ভয় সেখানে সন্ধ্যা হয়, এরা তো চলে এসেছে। না না, এদের কিছু একটা বলে বিদায় করতে হবে। কিরে টুনি, আমাদের কেকগুলো কোথায়? কেকগুলো এনে দে। এ মানে ইগলি দিদি, সুখী দিদি, আজ কেকটা না নিলে হয় না। আসলে আমার শরীরটা ভালো ছিল না তো, তাই আর কি বানাতে পারিনি। সে কি কথা টুনি, আমার ছানার যে আজকেই জন্মদিন, কেক না নিয়ে গেলে ছানা যে কান্না করবে। আজ কেকটা না হয় অন্য দোকান থেকে কিনে নাও তোমরা। এই ভাঙা কেকগুলো ফেলে দিলে যে নষ্ট হবে, তার চেয়ে বরং আমি এগুলো বনের গরিবদের মাঝে দিয়ে আসি। ইঁদুর দাদা, এই নাও, এই কেকটুকু খেয়ে নাও। আসলে কেকটা ভেঙে গিয়েছিল তো, তাই ভাবলাম ফেলে না দিয়ে তোমাদের দিয়ে যাই। আরে বাহ, কতদিন থেকে কেক খেতে মন চাইছিল রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। তাই নাকি ইঁদুর দাদা? নাও নাও, এটুকু খেয়ে নাও। আমি তোমাকে কাল না হয় একটা ভালো কেক দিয়ে যাব, কেমন? এ কথা বলে টুনি সেখান থেকে বাকি কেকটুকু নিয়ে সোজা খরগোশের কাছে চলে যায়, আর খরগোশ তাকে কেক আনতে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে আফসোস করতে থাকে। একই টুনি, তুই আমার জন্য কেক এনেছিস? তুই আমাকে ক্ষমা করে দিস রে টুনি, ক্ষমা করে দিস। আরে খরগোশ দাদা, তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? আসলে তোর এই কেকগুলো আমি ভেঙে দিয়েছি। কি বলছো কি খরগোশ দাদা? তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। আসলে টুনি, আমাকে তোতা বলেছিল, আমি তোতার কথা শুনে এসব করেছি। সেদিন শোনো খরগোশ দাদা, তুমি যদি টুনির বাড়িতে গিয়ে ওর সব কেকগুলো নষ্ট করে দাও, তাহলে আমি তোমাকে অনেকগুলো গাজর এনে দিব, তার সাথে কিছু টাকাও দিব। আর তুই তো জানিস আমি গরিব, তাই আমি লোভে পড়ে যাই। আরো আমাকে টাকাও দিতে চেয়েছিল, কিন্তু আমি তোর কেকগুলো নষ্ট করিনি, শুধু একটু ভেঙে দিয়ে এসেছিলাম, কারণ আমি খাবারের মূল্য জানি। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা খরগোশ দাদা, তুমি কি আমার সাথে একটু যেতে পারবে? কোথায় যাব? তোতা দাদার বাড়িতে, ওকে আমি উচিত শিক্ষা দিব তাই। ঠিক আছে, চল। একটু হলেও আমি তোর ক্ষতি করেছি, আর এখন তোকে সাহায্য করে আমি সেই ভুল শুধরে নিব। একই খরগোশ, তুই এই টুনির সাথে কি করছিস? হ্যাঁ, খরগোশ দাদা তো নিজের ভুল স্বীকার করেছে, এখন তুমিও ভালোই ভালো নিজের ভুল স্বীকার করো আর বলো তুমি কেন আমার সাথে এমন করলে। তুই আমাকে অপমান করে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, আর তাই আমি খরগোশকে দিয়ে প্রতিশোধ নিয়েছি। তুমি আমার কোনো ক্ষতি করতে পারোনি, অমন কেক তো আমি আরো বানাতে পারবো, কিন্তু তুমি যে নিজের সম্মান হারালে। টুনি একদম ঠিক বলেছে তোতা দাদা, তুমি এখন তাড়াতাড়ি টুনির কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না, কি করবি তোরা? হ্যাঁ, অনেক হয়েছে, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তবে তুমি বন প্রধান আসার আগে এই বন ছেড়ে চলে যাও। কি? বন প্রধান আসছে? কিন্তু কেন? তোমাকে শাস্তি দিতে, কারণ আমি তোমার নামে নালিশ করেছিলাম। এ কথা শুনে তোতা অনেক ভয় পেয়ে যায়, আর কোনো কথা না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, দেখলে তো, অকারণে রাগ করলে সম্মান যায়, আর প্রতিশোধ লাভ বলতে কিছুই নেই। তাই আমাদের উচিত ক্ষমা করতে শেখা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।